সমগ্র বিশ্বে দৃষ্টিহীনদের আলোক বিভা ব্রেইল। ব্রেইলের মৃত্যুর কয়েক বছর পর 1860 সালে ড উইলিয়াম মুন একটি পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এই মুন পদ্ধতি বেশ জনপ্রিয় হয়েছিল। আজও মুন পদ্ধতি বিলুপ্ত হয়ে যায়নি। ব্রেইল পদ্ধতির পাশাপাশি মুন পদ্ধতি বেশ কিছুদিন ধরে চলেছিল। যারা সাধারণ বর্ণমালার সঙ্গে বেশ পরিচিত এবং মাঝ বয়সে বা তারপরে দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাঁরা অনেক সময় মুন পদ্ধতি পছন্দ করে থাকেন। ক্রমেই দেখা গেল ব্রেইল সমস্ত পৃথিবীতে দৃষ্টিহীনদের কাছে একমাত্র লিখন পঠন পদ্ধতি হিসেবে স্বীকৃতি পাচ্ছে। 1878 সালে সারা বিশ্বে ব্রেইল পদ্ধতি স্বীকৃতি পাওয়ায় মেশিনের সাহায্যে দ্রুত অনেক বেশি পরিমাণে ব্রেইলে ছাপার জন্য মলার্স ব্রেইল মেশিন আবিষ্কৃত হয়। আমেরিকার সর্বত্র একরকম ব্রেইল পদ্ধতি গ্রহণ করতে একটু বাড়তি সময় লেগেছিল। আমেরিকাতে উঁচু করে ছাপা বর্ণমালার পাশাপাশি ব্রেইলেরই নানা ধরনের ছাপা একসঙ্গে প্রচলিত ছিল। এতে দৃষ্টিহীনদের বেশ অসুবিধে হতো। এক একটি পত্রিকা এক এক ধরনের ব্রেইল গ্রহণ করায় পাঠকদের পড়তে খুব অসুবিধে হতো। বিংশ শতাব্দীর গোড়ার দিকে আমেরিকাতেও একটি নির্দিষ্ট ধরনের ব্রেইল গৃহীত হল। এ বিষয়ে বিশ্ববন্দিত বিস্ময় নারী হেলেন কেলার একটি বড় ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি দৃষ্টিহীন, মূক ও বধির হওয়া সত্ত্বেও অনেকগুলো ভাষা শিখেছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ব্রেইলে ছাপা পত্রপত্রিকা তাঁর কাছে আসত। তিনি লক্ষ্য করলেন, নানাভাবে ছাপা ব্রেইল পড়তে দৃষ্টিহীনদের অসুবিধা হয়। তাই তিনি নিজে উদ্যোগ নিলেন যাতে কেবলমাত্র একটি পদ্ধতিতে ব্রেইল ছাপা হয়। হেলেন কেলারের প্রভাব সমস্ত আমেরিকায়, এমনকি সমস্ত বিশ্বে এমনই অবিসংবাদিত ছিল যে তিনি উদ্যোগ নেওয়ায় আমেরিকাতেও একরকম ব্রেইল ছাপা পদ্ধতি গৃহীত হল। হেলেন কেলার জানিয়েছেন যে ম্যাসাচুসেটস স্কুল ফর দ্য ব্লাইন্ডের ডাইরেক্টর ড হো ব্রেইল পদ্ধতির সুবিধেগুলির বিষয়ে ভালোভাবে বুঝতে না পারায় তিনি ব্রেইল পদ্ধতিকে আমল দেননি। এদিকে আমেরিকাতে ড হোর মতামত দৃষ্টিহীনদের শিক্ষার ব্যাপারে সর্বাগ্রগণ্য ছিল। তিনি রোমান উঁচু হরফে দৃষ্টিহীনদের জন্য বই ছাপতে থাকায় ব্রেইল পদ্ধতি প্রচার পেল না। কিন্তু আমেরিকাতেও অধিকাংশ দৃষ্টিহীন রোমান হরফে ছাপা পড়তে পারতেন না। হেলেন কেলার তাঁর বিখ্যাত বই মিডস্ট্রিম মাই লেটার লাইফ বইয়ের লিডিং দ্য ব্লাইন্ড অধ্যায়ে এ বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন। তিনি লিখেছেন, আমেরিকাতে অবস্থা এতটাই খারাপ ছিল যে তাঁকেও অন্তত 5 রকমের পদ্ধতিতে পড়তে হতো। এগুলি ছিল নিউ ইয়র্ক পয়েন্ট আমেরিকান ব্রেইল, ইউরোপিয়ান ব্রেইল, মুন এবং লাইন টাইপ। সারা বিশ্বের মানুষের কাছে যে বাইবেলের এত চাহিদা, তাও ছাপা হতো এই 5টি পদ্ধতিতেই। দৃষ্টিহীনদের জন্য যে পদ্ধতিতেই ছাপা হোক না কেন, তা ছিল খুবই কম সংখ্যায়। হেলেন কেলারের উদ্যোগের ফলে সমস্যার অনেকখানি সমাধান সম্ভব হয়েছিল। কিন্তু একই পত্রিকা নানা বর্ণমালায় ছাপবার পুরনো রেওয়াজ আমেরিকাতে অনেকদিন চলেছিল। 1910-এ এই বিষয়ে একটা সমতা আনার কাজ অনেকটা ফলপ্রসূ হয়েছিল। অবশেষে 1971 সালের পর থেকে পাকাপাকিভাবে দৃষ্টিহীনদের জন্য কেবল একটি পদ্ধতিতে যে কোনো লেখার কাজ ছাপবার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এই পদ্ধতি হল মূল ব্রেইল লেখন পদ্ধতি। 1929 সালে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্যারিসের আমেরিকান ব্রেইল প্রেসের সদর দপ্তরে মিলিত হন। এখানে এই সব দেশের প্রতিনিধিরা আন্তর্জাতিক সঙ্গীত নোটেশন নিয়েও একটি নির্দিষ্ট ব্রেইল পদ্ধতি গ্রহণ করেন। এই সিদ্ধান্তটিকেও এক অভিনব ব্রেইল প্রচলনের সার্থক প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে। 1888 সালে কোলন কংগ্রেসে যে একরকম সঙ্গীত নোটেশন ব্যবহারের ও প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, 1929-এ মোটামুটি সেই সিদ্ধান্তই পাকাপোক্তভাবে গৃহীত হল।
লুই ব্রেইলের মৃত্যুর ঠিক 100 বছর পর 1952 জুনে পৃথিবীর 40টি দেশের প্রতিনিধি ফ্রান্সের সেই কুভরে গ্রামে এসে লুই ব্রেইলের সমাধিস্থলে তাঁদের অন্তরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। কোনো সন্দেহ নেই, এইসব প্রতিনিধিদের মধ্যে যিনি ছিলেন সকলের চোখের মণি, তিনি হলেন হেলেন কেলার। সমস্ত বিশ্বের দৃষ্টিহীনদের প্রতিনিধি হয়ে তিনি ব্রেইলের প্রতি নিজের শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়েছিলেন। ফরাসি সরকার লুই ব্রেইলকে বিশ্বের দরবারে এক ফরাসি রত্ন হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তাই তাঁর দেহ কুভরে থেকে আবার চলল প্যারিসে, প্যান্থিয়নে, যেখানে ফরাসি দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের দেহাবশেষ রাখা রয়েছে। এই প্যান্থিয়নে লুই ব্রেইলের উত্তরসূরিদের সঙ্গে উপস্থিত ছিলেন হেলেন কেলার। এই অনুষ্ঠানের পূর্বে সরবোনে হেলেন কেলার ফরাসি সরকারকে প্রশংসা করে বলেন, তাঁরা স্বীকৃতি জানালেন, "The spirit and effort of all who refuse to succumb to their limitations." ব্রেইলের মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে হেলেন কেলার বলেন, "Louis Braille died a complete human being, though blind, great because he greatly used his loss of sight to liberate his afflicted fellow creatures. The unvaried activities of his clear, scientific mind, his calmness and forbearance, his inventive abilities as a teacher, the wealth of his heart expended in uncounted secret gifts out of scant saving to the needy, both the blind and seeing, are a priceless legacy." হেলেন কেলার তাঁর ব্যক্তিজীবনের চূড়ান্ত প্রতিবন্ধকতা থেকে মুক্তির হাতিয়ার হিসেবে তাঁর শিক্ষিকার কাছ থেকে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করবার সুযোগ পেয়েছিলেন। হেলেন শ্রবণ শক্তিহীন হওয়ায় কারো কাছ থেকে শুনে শুনে শেখবার সুযোগটুকুও পাননি, তাই স্পর্শেন্দ্রিয়কে কাজে লাগিয়ে ব্রেইলের সাহায্যেই তাঁকে বর্ণ পরিচয় ও শব্দবোধের দুয়ারে পৌঁছতে হয়। এই পৃথিবীতে কেবল দৃষ্টিহীন নয়, একই সঙ্গে দৃষ্টিহীন ও বধিরের সংখ্যাও অনেক। তাঁদের কাছে ব্রেইলের থেকে বড় সম্পদ আর কিছু নেই, কারণ তাঁরা শ্রবণেন্দ্রিয়কেও কাজে লাগাতে পারেন না। এই কারণেই হেলেন কেলার মনে করতেন যে লুই ব্রেইলের প্রতিভার কথা সমস্ত বিশ্বে ছড়িয়ে দিতে হবে, সবাইকে তাঁর ঈশ্বর প্রতিম সাহসিকতা ও স্বর্ণ হৃদয়ের কথা বলতে হবে, কারণ তার সাহায্যেই তিনি সূক্ষ্ম সংবেদী ইন্দ্রিয় শক্তি থেকে বঞ্চিত লক্ষ লক্ষ মানুষকে উন্নতির পথে উত্তরণের জন্য দৃঢ় সোপান তৈরি করে দিয়েছেন। ক্রমে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো পৃথিবীর সব দেশের ভাষাতেই যাতে ব্রেইল ব্যবহার করা যায় তার জন্য উদ্যোগ নেয়। 1886-তে মিশনারিরা অমৃতসরে প্রথম ভারতবর্ষে দৃষ্টিহীনদের জন্য বিদ্যালয় স্থাপন করেন। রেভারেন্ড F.A.P. শিরেফের স্ত্রী শ্রীমতী শিরেফ ব্রেইলের সামান্য পরিবর্তন করে হিন্দি এবং তেলুগুতে ব্রেইল পদ্ধতি ব্যবহার করেন। ভারতবর্ষের বুকে দ্বিতীয় দৃষ্টিহীনদের বিদ্যালয় স্থাপিত হয় কলকাতায়। রেভারেন্ড লাল বিহারী শাহ এই বিদ্যালয় স্থাপন করেন। ভ্যালেন্টাইন ওই যেমন একজন অন্ধ ভিখারিকে তাঁর প্রথম ছাত্র হিসেবে বেছে নেন, তেমনি লাল বিহারী শাহ 1894 সালে যে দৃষ্টিহীনদের বিদ্যালয় স্থাপন করলেন, সেখানেও তিনি একজন অন্ধ ভিখারিকে তাঁর প্রথম ছাত্র হিসেবে শিক্ষা দিতে শুরু করেন। সেই অন্ধ ভিখারির সংসার নির্বাহের খরচও বহন করেন লাল বিহারী শাহ। বাংলা সাহিত্যের প্রবাসী পত্রিকার প্রখ্যাত সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় বাংলায় ব্রেইল ব্যবহার পদ্ধতি নিরূপণ করে দেন। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে দৃষ্টিহীনদের পড়াবার জন্য অনেক আগেই প্রচেষ্টা শুরু হয়। 1840 খ্রিস্টাব্দে ব্রেইলের কথা ভারতবর্ষে এসে পৌঁছয়নি, তাই লুকাস টাইপ ব্যবহার করে দৃষ্টিহীনদের শিক্ষাদানের একটা প্রয়াসের সূত্রপাত হয়। আজ
সারা ভারতবর্ষে সবকটি গুরুত্বপূর্ণ ভাষায় ব্রেইল পদ্ধতি গৃহীত হয়েছে এবং বিভিন্ন ভাষাভাষীদের কাছে ব্রেইল শিক্ষা সহায়কের ভূমিকা পালন করে। 1949 সাল থেকে আমেরিকায় কম্পিউটারের সাহায্যে ব্রেইল লেখার একটা সূচনা হয়। বর্তমানে কম্পিউটারের সহায়তায় অতি দ্রুত ব্রেইলে লেখা প্রকাশ, বই প্রকাশ এবং লেখা পড়বার সুযোগ পাওয়া যাচ্ছে। যাঁদের কাছে ব্রেইল প্রিন্টার আছে তারা ব্রেইলে সংস্থাপিত ইন্টারনেটে যা পাওয়া যায় তা ব্রেইলে ছেপে নিতে পারছেন। নিজের মাতৃভাষায় ব্রেইলের সাহায্যে দৃষ্টিহীন ব্যক্তিরা অন্যের সাহায্য ছাড়াই বই পড়তে পারছেন। যদিও ব্রেইলে ছাপতে বেশি জায়গার প্রয়োজন বলে ছাপার জন্য অনেকটা কাগজের প্রয়োজন হয়, তবু কম্পিউটার ব্রেইল পদ্ধতি দৃষ্টিহীনদের কাছে অনেক বেশি বইপত্র পাওয়ার অপূর্ব সুযোগ এনে দিয়েছে। সারা পৃথিবী জুড়ে আজ ব্রেইলের অবদান স্বীকৃত এবং দৃষ্টিহীনদের সমাজের মূল স্রোতে প্রতিষ্ঠিত করতে ব্রেইল সর্বত্র আদৃত হচ্ছে। এ সত্ত্বেও সম্প্রতি কোথাও কোথাও শব্দ প্রক্ষেপণের আধুনিকতম ব্যবস্থা আদি কাজে লাগিয়ে ব্রেইলের ব্যাপক ব্যবহারকে সংকুচিত করার কথা ভাবা হচ্ছে। এমনকি কোনো কোনো আন্তর্জাতিক বৈঠকে ব্রেইলকে একেবারে উপেক্ষা করার প্রস্তাব নেওয়া হচ্ছে, সালামানকা ডিক্লারেশন। কিন্তু দৃষ্টিহীনরা মনে করেন এটি ব্রেইলের গুরুত্বকে ছোট করে দেখার হীন চক্রান্ত। প্রথমত, নতুন প্রস্তাবকরা ভুলে যান যে যাঁরা দৃষ্টিহীন ও শ্রবণ শক্তিহীন তাঁদের কি হবে। তাঁদের কাছে তো ব্রেইল ছাড়া আর কোনো গ্রহণযোগ্য মাধ্যম নেই। তাছাড়া ব্রেইল পদ্ধতি এমন সুন্দরভাবে এবং বিজ্ঞান ভিত্তিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গড়ে তোলা হয়েছিল যে তাতে করে বিজ্ঞান, গণিত এবং বানান ভিত্তিক শব্দ জ্ঞান আহরণ করা সম্ভব। তাই ব্রেইলের বিকল্প এখনো অবধি কিছুই আবিষ্কৃত হয়নি। বর্তমানে ব্রেইলকে দৃষ্টিহীনদের গুটেনবার্গ বলা হয়, অর্থাৎ ছাপার যন্ত্র আবিষ্কার করে এই বিশ্বে গুটেনবার্গ যে বিপ্লবের সূচনা করেন, পৃথিবীর দৃষ্টিহীনদের কাছে সেই বিপ্লবের সূচনা করেন লুই ব্রেইল। কম্পিউটার ব্রেইল পদ্ধতিকে আরও ব্যাপকভাবে দৃষ্টিহীনদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে, কিন্তু কম্পিউটারকে ব্রেইলের বিকল্প ভাবা যুক্তিহীন। তাছাড়া আমাদের মতো দরিদ্র দেশে কম্পিউটারের সুযোগ গ্রহণ করতে পারেন কজন? অথচ অতি সামান্য খরচে গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় একটি ব্রেইল স্লেট আর স্টাইলাস একজন দৃষ্টিহীনের কাছে পৌঁছে দিতে পারলে সে কাগজের উপর অনায়াসে তার কথা লিখে ফেলতে পারে, আর পড়বার জন্য তো কোনো যন্ত্রের প্রয়োজনই নেই। তাই অতি সামান্য খরচে দৃষ্টিহীনদের অক্ষর জ্ঞান সম্পন্ন করে তোলার কাজেই ব্রেইলের কোনো বিকল্প হতেই পারে না। আজ অন্তত 100 বছর ধরে পৃথিবীতে এমন কোনো দৃষ্টিহীন মানুষ নেই যিনি ব্রেইলের নাম শোনেননি। সবাই ব্রেইলে লেখাপড়ার সুযোগ না পেলেও তাঁরা ব্রেইলের নাম শুনেছেন। ব্রেইল পদ্ধতির কথা অনেকেই জেনেছেন। শুধু দৃষ্টিহীনরা নন, পৃথিবীর সব মানুষের কাছেই শ্রদ্ধার পাত্র লুই ব্রেইল। তবে লুইয়ের নাম শুনলেও অনেকে লুইকে কেমন দেখতে ছিল তা জানতেন না। দৃষ্টিহীনরা তাঁদের অন্তরের আলোয় তাঁর মুখখানি ভাস্বর দেখতে পেতেন। যাঁরা দৃষ্টিসম্পন্ন তাঁদের কাছে লুই ব্রেইলের কোনো ছবি সহজলভ্য ছিল না। 1940 সালের 19 জানুয়ারি ফরাসি পোস্ট অফিস লুই ব্রেইলের প্রতিকৃতি সম্বলিত একটি ডাক টিকিট প্রকাশ করেন। এই ডাক টিকিটের মাধ্যমেই সারা বিশ্বে লুই ব্রেইলের ছবি মানুষের কাছে পরিচিতি লাভ করে। পরে পৃথিবীর বহু দেশ তাঁর নামে ডাক টিকিট প্রকাশ করেছে। লুই ব্রেইলের কাছে সমস্ত মানব সমাজ যে কত কৃতজ্ঞ তা ক্রমেই স্পষ্ট হচ্ছে। নানাভাবে পৃথিবীর মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। সম্প্রতি একটি গ্রহাণুর নামকরণ করা হয়েছে লুই ব্রেইলের নামে। আজকাল ছোটদের অনেক বই ব্রেইলে ছাপা হচ্ছে। দৃষ্টিসম্পন্নরাও যাতে দৃষ্টিহীন বালক বালিকাদের পড়তে সাহায্য করতে পারেন তার জন্য এক পৃষ্ঠায় সাধারণ অক্ষরে কোনো লেখা ছাপা হচ্ছে আর অপর পৃষ্ঠায় ছাপা হচ্ছে ব্রেইলে। ফলে যদি কোনো দৃষ্টিহীন পড়ুয়া পড়তে পড়তে কোথাও আটকে যায় তবে দৃষ্টিসম্পন্নরা সাধারণ অক্ষরে ছাপা লেখা পড়ে নিয়ে তাকে সাহায্য করতে পারবে।
ঘড়িতে সময় বুঝে নিতে আজকাল কথা বলা ঘড়ি বা টকিং ক্লক আবিষ্কার হয়েছে। তার সাহায্যে দৃষ্টিহীনরা সময় বুঝতে পারেন, তবে যারা দৃষ্টিহীন ও বধির তাঁদের এখনো ভরসা ব্রেইল ওয়াচ। স্পর্শের সাহায্যে এই ঘড়ির সময় বোঝা যায়, তবে এই ঘড়িতে ব্রেইলে ঘণ্টা নির্ণায়ক সংখ্যাগুলি লেখা থাকে না, কারণ ঘড়ির উপর অতটা জায়গা পাওয়া যায় না। এই ঘড়িতে 12 ঘরে 3টি ডট থাকতে পারে অথবা একটা লম্বা দাগ থাকতে পারে। 3টে, 6টা এবং 9টায় থাকবে 2টি ডট এবং মাঝের সবকটি ঘণ্টা বোঝাতে একটি ডট। এইভাবে স্পর্শের সাহায্যে সঠিক সময় সম্পর্কে ব্রেইল ঘড়ি দৃষ্টিহীনদের ধারণা দিতে পারে। 2009 জানুয়ারিতে লুই ব্রেলের 200 জন্মবার্ষিকী। এই পূর্ণ লগ্নটিকে মর্যাদার সঙ্গে স্মরণ করতে আমেরিকান ন্যাশনাল ফেডারেশন অব দ্য ব্লাইন্ড মার্কিন সরকারের কাছে আবেদন করেছেন। সেই আবেদনে সাড়া দিয়ে লুই ব্রেইল বাইসেন্টেনিয়াল সিলভার ডলার প্রকাশিত হবে। এই মুদ্রার এক পৃষ্ঠে লেখা থাকবে লিবার্টি, অর্থাৎ মুক্তি। সত্যি লুই ব্রেইল পৃথিবীর লক্ষ লক্ষ দৃষ্টিহীন মানুষকে অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞানের আলোর সন্ধান দিয়েছেন। এই মুদ্রাটি প্রকাশের মধ্য দিয়ে অসামান্য প্রতিভাধর মানব দরদী লুই ব্রেইলের প্রতি বিশ্বের মানুষ নিজেদের কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। মুদ্রার অপর পৃষ্ঠে থাকবে লুই ব্রেইলের প্রতিকৃতি। ব্রেইল পদ্ধতির ব্যাপক প্রচারের পেছনে বহু জনকল্যাণমুখী সংস্থার ভূমিকা রয়েছে। সেই সঙ্গে বহু মানুষ মিশনারিদের মতো ব্রেইল প্রচারকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। এ সম্পর্কে বহু চমকপ্রদ কাহিনী প্রচারিত আছে। কলকাতার ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের শ্রী অমিয় বিশ্বাস তাঁদের একটি কনফারেন্সে তাঁর লিখিত বক্তব্যে একজন দৃষ্টিহীন মহিলার সত্যিকারের কাহিনীর উল্লেখ করেছেন। ন্যাশনাল ফেডারেশন অব দ্য ব্লাইন্ড অব ইউএসএর মাসিক পত্রিকা ব্রেইল মনিটরের একটি সংখ্যায় কাহিনীটির উল্লেখ আছে। একজন মহিলা একটু বেশি বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। দৃষ্টিশক্তি হারিয়ে মহিলা মানসিকভাবে খুব ভেঙে পড়েন। পরে তিনি কোনো স্বেচ্ছাসেবী সংস্থার একজন সভ্যর সাহায্যে ব্রেইলে লিখতে পড়তে শেখেন। ব্রেইলে লিখতে ও পড়তে শিখে এই মহিলা এমনই উৎসাহিত হন যে তিনি প্রতিজ্ঞা করেন তিনি যতদিন পারবেন নিজের শেখা ব্রেইল পদ্ধতি দৃষ্টিহীনদের শেখাবেন এবং তাদেরও অন্ধত্বের হতাশা থেকে মুক্ত করবেন। তিনি দূর দূর গ্রামে গিয়ে দৃষ্টিহীনদের মধ্যে ব্রেইল শেখানোর ক্লাস নিতে থাকেন। তিনি মহা উৎসাহ নিয়ে এ কাজ করতেন এবং এই কাজকেই জীবনের ব্রত হিসেবে বেছে নেন। একদিন মহিলা ট্রেনে করে দূরের এক ছাত্রকে ব্রেইল শেখাতে যাচ্ছিলেন। পাছে তিনি ভুলে যান, তাই ট্রেনের কামরার কন্ডাক্টরকে তিনি অনুরোধ করেন গাড়ির নির্দিষ্ট স্টেশনে এলে তাকে যেন জাগিয়ে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত কন্ডাক্টর ঠিক স্টেশনে মহিলাকে জাগিয়ে দিতে ভুলে যান। নির্দিষ্ট স্টেশন পেরিয়ে গেলে মহিলা বুঝতে পারেন যে তিনি ঠিক স্টেশনে নামতে পারেননি। তিনি তাড়াতাড়ি পরের স্টেশনেই নেমে যান। এদিকে সন্ধ্যা হয়ে এসেছে। মহিলা স্টেশন মাস্টারের কাছে গিয়ে স্টেশনে রাত কাটানোর জন্য তাকে ব্যবস্থা করে দিতে অনুরোধ করেন। কিন্তু গ্রামের স্টেশনে একজন মহিলার থাকার মতো ব্যবস্থা কোথায়? তার উপর আবার মহিলা দৃষ্টিহীন। স্টেশন মাস্টার মহিলাকে ফিরে যাওয়ার জন্য পরামর্শ দেন। মহিলা তৎক্ষণাৎ তার প্রতিবাদ করে বলেন, আমি কিছুতেই ফিরে যেতে পারি না, কারণ সেক্ষেত্রে আমার কাছে যে ছাত্রটি ব্রেইলের পাঠ নেয় তার ক্লাস করা হবে না। আমি একদিনের জন্যও ব্রেইল ক্লাস বন্ধ করতে পারব না। আজ আমাকে এখানে রাত কাটিয়ে কাল যথাসময়ে আমার ছাত্রের কাছে উপস্থিত হতে হবে। স্টেশন মাস্টার যখন দেখলেন মহিলা নাছোড়বান্দা, তিনি তখন সেই অন্ধ মহিলাকে স্থানীয় জেলখানায় নিয়ে গেলেন। সেই জেলখানায় মহিলা কয়েদিদের থাকার আলাদা ব্যবস্থা ছিল। সেই জেলখানাতেই মহিলা রাত কাটালেন, তবু ফিরে গেলেন না। পরের দিন সময় মতো তিনি তাঁর ব্রেইল ছাত্রের কাছে গিয়ে উপস্থিত হলেন। এই ঘটনাটি সত্য, যদিও আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু ওই অন্ধ মহিলা নিজের জীবনের অভিজ্ঞতায় বুঝেছিলেন একজন দৃষ্টিহীন মানুষের কাছে ব্রেইল শিক্ষার গুরুত্ব কতখানি। এই সুন্দর বাস্তব কাহিনী
আর একবার প্রমাণ করে যে দৃষ্টিহীন কোনো ব্যক্তি যখন ব্রেইলের সম্পদ হাতে পায় তখন সে নিজেকে যেমন ধন্য মনে করে, তেমনি তার মতো অন্য সব দৃষ্টিহীনদের হাতেও সেই সম্পদ সে তুলে দিতে চায়। এমন সহমর্মী দৃঢ় মানসিকতা অনেকের মধ্যে আছে বলেই ব্রেইল এত দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়তে পেরেছে। ব্রেইল নির্ভরতার গুরুত্ব একজন দৃষ্টিহীন মানুষ যতখানি নিজের অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করতে পারেন, আর কারো পক্ষে তা সম্ভব নয়। একজন প্রতিভাধর পণ্ডিত দৃষ্টিহীন মানুষ তাঁর বক্তব্য অন্য কাউকে বলে গেলে তিনি শ্রুতিলিখনের সাহায্যে তা সহজেই সাধারণ অক্ষরে দ্রুত লিখে নিতে পারেন, কিন্তু সে লেখায় কোনো ভুল রয়ে গেল কিনা সেটা দৃষ্টিহীন মানুষটি বুঝবেন কি করে? যখন সেই লেখা ব্রেইলে রূপান্তর হয়ে তাঁর হাতে আসবে, তখন তিনি নিজের লেখা ও বক্তব্যকে সংশোধন করে নিতে পারবেন। আমরা দেখেছি হেলেন কেলার যত বই লিখেছেন এবং যেগুলির লক্ষ লক্ষ কপি সমস্ত বিশ্বে আদৃত হয়েছে, সে সমস্ত বইয়ের প্রুফ তিনি নিজে দেখতেন। তাঁর হাতে ব্রেইল কপি আগে তুলে দেওয়া হতো, তিনি নিজে সেই ব্রেইল কপি সংশোধন করে দিতেন, তারপর তা সাধারণ অক্ষরে ছাপা হতো। এর থেকে আমরা বুঝতে পারি ব্রেইলের গুরুত্ব কি অপরিসীম। লুই ব্রেইলের সব থেকে বড় অবদান, তিনি দৃষ্টিহীনদের মধ্যে আত্মপ্রত্যয় ও আত্মমর্যাদা বোধ সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে পেরেছেন। ব্রেইলের সাহায্যে জ্ঞানের সিংহদুয়ার দিয়ে দৃষ্টিহীনরাও সমাজের কেন্দ্রবিন্দুতে উপস্থিত হয়ে নিজেদের চমকপ্রদ প্রতিভার পরিচয় রাখতে পেরেছেন। ব্রেইল তাঁদের আত্মনির্ভর করে গড়ে তুলেছে। যেসব দৃষ্টিহীনদের হাতে ব্রেইলের আলোকবর্তিকা রয়েছে, তাঁরা বলতে পারছেন, আমরা সমাজের কাছ থেকে কোনো অনুকম্পা চাই না, চাই সামাজিক মর্যাদা ও অধিকার। সমাজ আর আমাদের উপেক্ষা করতে পারে না, কারণ একজন সাধারণ মানুষ যেভাবে সমাজ গড়ায় অংশগ্রহণ করতে পারে, একইভাবে একজন জ্ঞানের আলোকপ্রাপ্ত দৃষ্টিহীন মানুষ আজ সমাজ গড়ায় অংশগ্রহণ করতে সক্ষম। দৃষ্টিহীনদের মধ্যে এই অধিকার সচেতনতা জাগিয়ে তুলতে ব্রেইল শিক্ষা এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। দৃষ্টিহীনরা আমাদের দেশেও ব্রেইল লাইব্রেরি গড়ে তুলেছেন। সমাজের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষদের অবদানও কম নয়। আজ ব্রেইলে লেখা কোনো বই বা পত্রপত্রিকা পৃথিবীর যে কোনো প্রান্তে পোস্টে পাঠিয়ে দেওয়া যায়, তার জন্য কোনো খরচ হয় না। আন্তর্জাতিক পোস্টাল ব্যবস্থা বিনা ব্যয়ে ব্রেইল বই এক দেশ থেকে আরেক দেশে পাঠাতে সম্মত হয়েছে। ব্রেইলে লেখার দুটি বড় সমস্যা রয়েছে। প্রথমত, ব্রেইলে লিখতে বেশি জায়গা লাগে, ফলে একটি ছোট বই ব্রেইলে প্রকাশ করলে সেটির কলেবর বেশ বড় হয়। একটি হ্যারি পটার বই ব্রেইলে রূপান্তর হলে 10টি বড় বড় খণ্ডের প্রয়োজন। দ্বিতীয়ত, আঙুল দিয়ে বারবার পড়লে ক্রমে সেই ব্রেইলে লেখা অস্পষ্ট হয়ে আসে, ফলে আর সেই বই দৃষ্টিহীনরা আঙুলের সাহায্যে পড়তে পারেন না। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এই বাধা দূর হবে বলে আমরা আশা করতে পারি। একজন দৃষ্টিহীন মানুষ ব্রেইলকে কোন দৃষ্টিতে দেখেন সে সম্পর্কে কোনো মন্তব্য করতে হলে 1952 সালে লুই ব্রেইলের মৃত্যু শতবার্ষিকীতে প্যারিসে কয়েকশো ব্রেইল শিক্ষিত মানুষের সামনে জগৎ বিখ্যাত মহীয়সী নারী হেলেন কেলার ব্রেইল শিক্ষা সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তা স্মরণ করা যেতে পারে। হেলেন কেলার বলেন, ব্রেইল হ্যাজ বিন দ্য most precious aid to me in many ways. It made my going to college possible. It was the only method by which I could take notes of lectures. All my examination papers were copied for me in this system. I use Braille as a spider uses its web to catch thoughts that flit across my mind for speeches, messages and manuscripts. দৃষ্টিহীন মূকবধির হেলেন কেলার লুই ব্রেইলকে এভাবেই নিজের জীবনের সঙ্গে অবিচ্ছেদ্য বলে মনে করতেন। যে কোনো ব্রেইল শিক্ষিত দৃষ্টিহীন মানুষকে ব্রেইলের গুরুত্বের কথা জিজ্ঞাসা করলে
একই উত্তর পাওয়া যাবে। পৃথিবীতে দৃষ্টিহীন মানুষদের থেকে আংশিক দৃষ্টিহীন মানুষের সংখ্যা কম নয়। অনেকেই চলাফেরা বা অন্য সব কাজকর্ম মোটামুটি চালিয়ে যেতে পারেন, কিন্তু একেবারেই পড়তে পারেন না। অনেকে পরিণত বয়সে এই সমস্যার মুখোমুখি হন। চিকিৎসা শাস্ত্রের যত উন্নতি হোক, সম্পূর্ণ অন্ধত্ব বা ক্ষীণ দৃষ্টির সমস্যা থেকে মানুষকে পুরোপুরি মুক্তি দেওয়া সম্ভব হবে না। তাই যতদিন এই পৃথিবীতে দৃষ্টিহীন বা ক্ষীণ দৃষ্টিসম্পন্ন মানুষ থাকবেন, ততদিন তাঁরা লুই ব্রেলের প্রতি কৃতজ্ঞচিত্ত থাকবেন। তাঁর জীবন কথা থেকে আমরা বিস্ময়ের সঙ্গে উপলব্ধি করি যে কতখানি অধ্যবসায়, মনঃসংযোগ ও মনোবল থাকলে নিজের শারীরিক প্রতিবন্ধকতা, ক্ষমতাবানদের চূড়ান্ত উদাসীনতা ও সামাজিক উপেক্ষার দংশনে অবিচল থেকে সমব্যথী মানুষদের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করা যায়। জ্যাঁ ডবলিন যথার্থই বলেছেন যে লুই ব্রেলের কেবল উদ্ভাবনী মন ছিল তাই নয়, তাঁর ছিল ঋষির অন্তর।